হাজির হয়ে গেলাম তোমাদের জন্য আরও একটি মজাদার ড্রামার গল্প নিয়ে। মূলত এটি একটি রোম্যান্টিক কমেডি ড্রামা। আশা করছি বরাবরের মতো এই ড্রামাটিও তোমাদের ভালো লাগবে। তাই কথা না বাড়িয়ে চলো শুরু করছি আমাদের আজকের এক্সপ্লেনেশন। গল্পের শুরুতে দেখানো হয় দ্য টেল অফ ওয়াটার ইউটোপিয়া মুভির জন্য ভয়েস আর্টিস্টের অডিশন চলছে। সেখানে গল্পের নায়িকা ইয়ান তার দুই বন্ধু ইয়াও ইয়াও আর লিনের সাথে অডিশন দিতে আসে, কারণ ও একজন ভয়েস আর্টিস্ট। ভেতরে ঢোকার সময় ওর এক সিনিয়রের সাথে ওর দেখা হয়ে যায়, যে কিনা আগে থেকেই ইয়ানকে নিয়ে অনেক জ্বলে, আরও এখানেই কাজ করে। যাই হোক, ইয়ানের দক্ষতা দেখে জাজরা ওর উপর ইমপ্রেস হয়ে যায়, আর একটু পর আবারও ওর ইন্টারভিউ নেয়ার কথা বলে। অন্যদিকে এই মুভির প্রডিউসার ম্যাংকে দেখি। ও খুবই ফেমাস একজন প্রডিউসার। এর সাথে ও হলো কনসেপ্ট পিকচার কোম্পানির সিও। ওর কাছে ইয়ানের ভয়েস রেকর্ডিংটা পাঠানো হয়, যেটা ওর কাছে খুবই ভালো লাগে। ইয়ানকে যখন দ্বিতীয় অডিশনের জন্য ডাকা হয়, এ সময় ওর সিনিয়র ইচ্ছে করে একটি ভয়ঙ্কর ভিডিও ছেড়ে দেয়, যেটা দেখে ইয়ান ভয় পেয়ে যায়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ও যখন ছোট ছিল ওর সাথে ভয়ঙ্কর কিছু হয়েছিল। তখন থেকেই ওর এক আজব রোগ হয়ে গেছে। যখনই ও হঠাৎ করে ভয় পেয়ে যায়, ও ঘুমের ঘোরে হাঁটতে শুরু করে, আর এর ঠিক 10 ঘন্টা পরই ও হুঁশে আসে। ওর এই অবস্থা দেখে ওর বন্ধুরা জলদি ওকে এখান থেকে নিয়ে যায়। পরের সিনে ও ডাক্তারের কাছে ছিল। ডাক্তার ওকে ঠিক করার প্রায় সকল উপায়ই অবলম্বন করেছে, তবে কোনো লাভই হয়নি। ডাক্তার বলে, অনেক রিসার্চে দেখা গিয়েছে মানুষ তার প্রিয়জনের পাশে থাকলে তার অসুখ থেকে রক্ষা পায়। এখন তুমি যার কাছেই নিরাপদ অনুভব করবে, সেই হয়তো তোমার অসুখ ঠিক করতে পারবে। তাই তুমি জলদি তোমার ট্রু লাভকে খুঁজে বের করো। ম্যাংয়ের নতুন মুভির জন্য প্রমোশনাল কনফারেন্স রাখা হয়। সেখানে ওর বড় ভাই শি গান গাচ্ছিল। ও খুবই ফেমাস একজন সিঙ্গার আর অ্যাক্টর, কিন্তু কোনো এক কারণে ওরা দু ভাই একজন আরেকজনকে একদমই পছন্দ করে না। ইয়ানও ছিল শির ফ্যান। ও এখানে এসেছে, তবে টিকিট না থাকার কারণে ভেতরে যেতে পারে না। কনফারেন্সে মুভির নায়ক ইমিংকে ডাকা হয় কিছু বলার জন্য, তবে ও উল্টো শরীর খারাপের বাহানা করে ছবি করতে নিষেধ করে দেয়। ও এমনটা করেছে মুভির রেট নিচে নামানোর জন্য। এসব দেখে ম্যাং ওর অ্যাসিস্ট্যান্ট জুনের কানে কিছু বলে আর নিজে যায় স্টেজে। তখনই ইমিংয়ের এক ফ্যান ওর গায়ে পানি ছুঁড়ে মারে। তুমি তো ইমিংকে কোনো স্পেশাল ট্রিটমেন্টই দাওনি, সাথে ডাবল পেমেন্টও করনি, ও কেন তোমার মুভি করবে? ম্যাং বলে, হ্যাঁ, ঠিক এ কারণেই ইমিং আমাদের সাথে কাজ করতে নিষেধ করে দিয়েছে। আমি কখনো কাউকে ডাবল পেমেন্ট করিনি আর করবও না। আসলে এটা ম্যাংয়েরই চাল ছিল। ওর কথায় তো কেউ বিশ্বাস করবে না, তাই ও মেয়েটিকে দিয়ে এই নাটকটা সাজালো, যার ফলে ওই অ্যাক্টরের আসল রূপ সবার সামনে চলে এসেছে। আর ম্যাং সবার কাছে আরও ভালো হয়ে গেছে। ও যখন কাপড় বদলাতে আসে, ওকে বাধ্য হয়ে ওর ভাইয়ের মতোই কাপড় পরতে হয়, যেটা ওর মা ওর জন্য পাঠিয়েছে। শি যখন হল থেকে বের হচ্ছিল, ওর ফ্যান্সরা ওকে দেখার জন্য দৌড়াতে থাকে। সেখানে ইয়ানও ছিল, আর এত মানুষকে একসাথে ওর দিকে আসতে দেখে ও শক হয়ে ঘুরে চলে যায়। একটু সামনে যাওয়ার পর ম্যাং ওকে এভাবে দেখতে পায়। ও যখনই পড়ে যেতে নিচ্ছিল, ঠিক সময় ম্যাং ওকে ধরে ফেলে আর ইয়ান ওর কোলেই ঘুমিয়ে পড়ে। একটু পর আমরা ইয়ানকে ওর বন্ধুদের সাথে ওর ক্যাফেতে দেখি। ওর বন্ধুরা অবাক হয়ে ডাক্তারকে বলছে, এই প্রথমবার ইয়ান এত জলদি হুঁশে আসলো, এর মানে ও কি এবার ঠিক হতে পারবে? ইয়ান শুধু লোকটিকে পেছন দিয়েই যেতে দেখেছে, চেহারা দেখেনি। এ সময় ইয়াও ইয়াও সোশ্যাল মিডিয়ায় শির ছবি দেখে অবাক হয়। ইয়ানকে যে লোক বাঁচিয়েছিল, শি তেমনই কাপড় পরেছিল, যার ফলে ওরা ভেবে নেয় ইয়ানকে শি বাঁচিয়েছে। ইয়াও ইয়াও বলে, এখন যেভাবেই হোক শির সাথে তোমাকে মিলাতে হবে, ওর কাছে থাকলেই তুমি সুস্থ হয়ে যাবে। ও যাওয়ার সময় ইয়ানের খাতায় এটা লিখে যায়,
যেটা দেখে ইয়ান অবাক। অন্যদিকে ম্যাং ইয়ানের কথাই ভাবছিল। ওর মনে হচ্ছিল ও এই মেয়েটিকে আগেও কোথাও দেখেছে। যাই হোক, ওদের মুভির হিরো তো চলে গেছে, তাই ওরা ভাবছিল শিইকে ওদের মুভিতে কাস্ট করতে। জুন ওকে তথ্য দেয় আপনার ভাই উইবোতে ফেক একটি অ্যাকাউন্ট চালায়। সেখানে ও শুধু জিয়াং নামের এক মেয়েকে ফলো করে। মেয়েটি সেখানে নিজের কণ্ঠে কবিতা আপলোড করে। ম্যাং ওকে ওই মেয়েটির তথ্য বের করতে বলে। আমরা জানতে পারি এই জিয়াং নামের আইডিটা আর কারো না, ইয়ানের। এখানে শির মনটা খুবই খারাপ। ও গান লিখতে পারছিল না। ওর অ্যাসিস্ট্যান্ট ওর পাশেই ছিল। এ সময় শি জিয়াংয়ের কবিতা শুনলে ওর মনটা ভালো হয়ে যায়। ওদিকে ম্যাং দেখে শি প্রায় সময় জিয়াংয়ের পোস্টে কমেন্ট করে, তাই ও নিজেও জিয়াংয়ের কবিতা শুনতে থাকে। আর হাঁটতে হাঁটতে ইয়ানের দোকানের সামনেই চলে আসে। এ সময় বৃষ্টি শুরু হলে ইয়ান ওর জন্য ছাতা নিয়ে আসে। ম্যাং তো এক নজরে ওকেই দেখছিল। বৃষ্টি থামা পর্যন্ত ইয়ান ওকে নিজের মিউজিক ক্যাফেতে বসতে বলে। ম্যাংও এতে রাজি হয়ে যায়। প্রথমে তো ওরা সুন্দর করেই কথা বলছিল। ইয়ানের গায়ে বই পড়তে নিলে ম্যাং সেগুলো ধরে ফেলে। এখান থেকে ও একটি সিডিও নেয়। ইয়ান র্যাপিং পেপার আনতে ভেতরে যায়। এ সময় ও ইয়ানের নোটবুক দেখতে পায়, যেখানে ইয়াও ইয়াও লিখেছিল হাউ টু স্লিপ উইথ শি। এটা দেখে ম্যাং ইয়ানকে ভুল বুঝে নেয় আর রেগে চলে যায়। ইয়ান ফিরে এসে ওকে না দেখে অবাক হয়। ম্যাং আসে ওর ভাইয়ের সাথে দেখা করতে আর জিয়াংয়ের কবিতা ছেড়ে বলে, আমার মুভিতে নায়ক হিসেবে কাজ করো, তাহলেই এই মেয়ের সাথে দেখা করতে পারবে। ও খুব জলদি আমার মুভিতে ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করতে চলেছে। দেন আমার পারমিশন ছাড়া তুমি ওর সাথে দেখাও করতে পারবে না। এসব শুনে শি ওর মুভিতে কাজ করতে রাজি হয়ে যায়। এরপর আর কি সব জায়গায় এই খবর ছড়িয়ে পড়ে। ওরা তো এটা শুনে খুবই খুশি। ইয়াও ইয়াও বলে, আগামীকাল তুমি যদি ইন্টারভিউতে পাশ করতে পারো, তুমি শির আশেপাশেই থাকতে পারবে। পরদিন ও ইন্টারভিউ দিতে আসে। ইয়ান ওয়াশরুমে যায়। এ সময় ইয়াও ইয়াও শুনতে পায় জুন ওর কলিগদের গল্প শোনাচ্ছে। একটা মেয়ে আমার জন্য অনেক পাগল ছিল, আমি তো ওকে পাত্তাই দিতাম না। অনেক কষ্ট করে ওর থেকে পিছু ছাড়িয়েছি। এসব শুনে ইয়াও ইয়াও অনেক রেগে যায়, কারণ ওই জুনের এক্স গার্লফ্রেন্ড। আর কোনো এক কারণে ইয়াও ইয়াওই ওকে ছেড়ে দিয়েছিল। যাই হোক, ম্যাং আসে ইয়ানের অডিশন নিতে। ও এখনও ইয়ানের উপর রেগেছিল। ও জিজ্ঞেস করে, এখানে অডিশন দেওয়ার কারণটা কি? ইয়ান এখানেও শির নাম নেয়, যেটা শুনে ম্যাং আরও রেগে যায় আর দুজনের মাঝে সেই ঝগড়া লাগে। পরের সিনে জুন জিয়াং নামের আইডির খবর লাগিয়ে লাগিয়ে ইয়ানের ঘরে পৌঁছে যায়। ওদেরকে দেখে জুন অবাক। যেহেতু ওদের আগেই ঝগড়া লেগেছে, মামলা খুবই খারাপ ছিল। ম্যাং ওকে ভয়েস আর্টিস্ট হিসেবে রাখতে চাচ্ছিল। ইয়ান কোম্পানিতে গেলেই তো শি ওর মুভিতে কাজ করবে। প্রথমে তো ইয়ান রাজি হয় না, দেন শর্ত রাখে ও আজই শির সাথে দেখা করতে চায়। ম্যাং না চাওয়া সত্ত্বেও ওর কথায় রাজি হয়ে যায়। আজ আবার ওদের মায়ের জন্মদিন ছিল। ওর মা তো চায় ওনার দুই ছেলে জলদি বিয়ে করে নিক। উনি যখন ম্যাংয়ের সাথে ইয়ানকে দেখে, উনি জলদি জুনের সাথে একা কথা বলতে যায় আর যেভাবেই হোক ম্যাং আর ইয়ানকে এক করতে বলে। ইয়ান উপরে যায় শির সাথে দেখা করতে। এ সময় ও কবিতা প্র্যাকটিস করছিল। এটা শুনে শি বুঝে ফেলে ওই জিয়াং। আর ইয়ানও জানতে পারে ওর পছন্দের অ্যাক্টর ওকে ফলো করে। ও তো খুবই খুশি হয়ে যায়। ইয়ান ওকে নিজের রোগের ব্যাপারে বলে, তুমি একমাত্র আমাকে ঠিক করতে পারবে, তাই আমি তোমার সাথে সময় কাটাতে চাই। কিন্তু এসব শুনে শি ওকে ভুল ভাবে। ও হয়তো ক্রেজি কোনো ফ্যান আর রেগে চলে যায়। এতে তো বেচারির মনটা খুবই খারাপ হয়ে যায়। ইয়াও ইয়াও ওকে সান্ত্বনা দেয়, আমি সব কিছু সামলে নিব। পরদিন ও জুনের সাথে দেখা করতে আসে আর বলে, ইয়ান এক শর্তে তোমাদের চুক্তিতে সাইন করবে। শিকে ইয়ানের আশেপাশেই রাখতে হবে। কিন্তু জুনের মাথায় তো অন্য এক আইডিয়া চলছিল।
ও ইয়াও ইয়াওয়ের কথায় রাজি হয়ে যায়। ও ইয়ানকে নিয়ে যায় ম্যাংয়ের মায়ের সাথে দেখা করাতে। উনি বলে, আমি আমার ছেলের জন্য কেয়ারটেকার খুঁজছি। ইয়ান ভাবে উনি হয়তো শির কথা বলছে, তাই ও খুশি খুশি চুক্তিতে সাইন করে দেয়। কিন্তু ও জানেই না ও আসলে 2 মাসের জন্য ম্যাংয়ের কেয়ারটেকার হয়ে গেল। এরপর ও ম্যাংয়ের ঘরে যায়। ও এটা শির ঘর ভেবে খুবই সুন্দর করে পরিষ্কার করতে থাকে। একটু পর ঘরে ম্যাং চলে আসে। ও নিজের কাপড় বদলাচ্ছিল। ইয়ান ওকে শি ভেবে খুবই লজ্জা পাচ্ছিল আর লুকিয়ে লুকিয়ে বের হতেই যাচ্ছিল। তবে ম্যাং ওকে দেখে ফেলে আর দুজন দুজনকে দেখে অবাক, তুমি এখানে? ম্যাং ওর মাকে কল করে ইয়ানকে কাজ থেকে বের করতে বলে। মা উল্টো ওকে ব্ল্যাকমেইল করে, তুমি যদি আমার কথা না শুনো তোমার ছোটবেলার নাঙ্গা বাঙ্গা ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিব। এটা শুনে ম্যাং মায়ের কথা মেনে নেয়। ইয়ানও চিন্তায় ছিল, ও যদি এখন কাজ ছেড়ে দেয় ওকে 10 লাখ ইউয়ান জরিমানা দিতে হবে। ম্যাং ওকে কাজে রাখতে রাজি হয়, তবে এতগুলো শর্ত রাখে। একটি শর্ত ভাঙলেই ওকে 5,000 ইউয়ান জরিমানা দিতে হবে। অন্যদিকে ইয়াও ইয়াও গিয়ে জুনকে শিক্ষা দেয় ইয়ানকে ম্যাংয়ের কেয়ারটেকার বানানোর জন্য। ইয়ান এখন এই কোম্পানিতে ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ পেয়ে গেছে। শিন নামের এক নায়িকা ম্যাংকে পছন্দ করে, ওর কাছে যাওয়ার চেষ্টা করছিল। তখনই লিফটে ইয়ান আসে। ও চলে যেতে নিলে ম্যাং ওকে কাছে টেনে নেয় আর এমন নাটক করে যেন ওরা অনেক ক্লোজ। এসব দেখে শিন রেগে চলে যায়। ও চলে যেতেই ম্যাং ইয়ানকেও লিফট থেকে বের করে দেয়। ইয়ান তো অনেক রেগে যায়, ও আমাকে ইউজ করলো। শি ওর ডাক্তারের কাছে যায়, যে কিনা ইয়ানেরও ডাক্তার। এ সময় ওর ইয়ানের কথা মনে পড়ে আর ডাক্তারকে স্লিপ ওয়াকিং অসুখের ব্যাপারে জিজ্ঞেস করে। ওদিকে জুন কাজের বাহানায় ইয়াও ইয়াওয়ের সাথে দেখা করতে যায়। আসলে ও ইয়াও ইয়াওকে জিজ্ঞেস করতে এসেছে ইয়াও ইয়াও কেন ওকে ছেড়ে দিল। ওরা তো একজন আরেকজনকে অনেক ভালোবাসতো। তবে ইয়াও ইয়াও ওকে কিছু না বলেই ওকে তাড়াতে থাকে। তখনই এখানে ইয়াও ইয়াওয়ের ছেলে জু চলে আসে। ও বলে, আপনি আমার মায়ের সাথে ঝগড়া করছেন কেন? জুন ওকে জিজ্ঞেস করে, ও কি আমার ছেলে? ও বলে, না, এটা তোমার ছেলে না, আর ওকে তাড়িয়ে দেয়। শি ইয়ানের কাছে মাফ চায় ওকে ভুল বোঝার জন্য। ডাক্তারের সাথে কথা বলার পর ও ইয়ানের রোগের ব্যাপারে বুঝতে পেরেছে আর এবার ওর সাহায্য করতে রাজি হয়ে যায়। বাড়ি এসে ও বন্ধুদের সাথে সেলিব্রেট করছিল। শি ওর বন্ধু হয়ে গেছে। তখনই ম্যাং এসে এসব দেখে ফেলে আর বেশি শব্দ করার জন্য ওর 5,000 ইউয়ান জরিমানা করে। ওর কাছে তো এত টাকা ছিল না। ও চিন্তায় পড়ে যায়। তাই ও লাইভ স্ট্রিম করে টাকা কামানোর কথা ভাবে। ওয়াশরুম থেকে বাহিরে শব্দ যাবে না, তাই ও এখানে আসে। এ সময় ম্যাং গোসল করতে আসলে ও জলদি চলে যায়। কিন্তু লাইভ অন থাকার ফলে এসব কিছু লাইভ চলছিল। ওর মনে পড়ে ও তো ফোনটা ভেতরেই রেখে এসেছে। তাই ও লুকিয়ে লুকিয়ে ফোনটা নেয়ার চেষ্টা করে। ম্যাং ওকে দেখে ফেলে। ও তো অনেক রেগে যায়। ইয়ান বলে, আমি কিছু দেখিনি। এটা বলে ও দৌড়। ম্যাং রেগে ওকে ঘর থেকে বের করতে চাচ্ছিল, তবে মায়ের কারণে ও এটাও করতে পারবে না। তাই ও ইয়ানকে ভয় দেখানোর কথা ভাবে, যেন ও নিজে থেকেই ঘর ছেড়ে চলে যায়। কিন্তু ইয়ান তো সাপ তেলাপোকা এসবে ভয়ই পায় না। তাই রাতের বেলা ও হঠাৎ করে ঘরের সব লাইট অফ করে দেয়। আর এ সময় ভয়ঙ্কর এক পুতুল দেখে ইয়ান শক হয়ে ঘুরে চলে যায়, যেটা দেখে ম্যাংয়ের আজব লাগে। ও পড়ে যেতে নিলে ম্যাং ওকে ধরতে যায়, যার ফলে সাথে সাথেই ও ঘুমিয়ে পড়ে। ম্যাং তো ভয় পেয়ে যায়। ও জলদি ডাক্তারকে কল করে এ ব্যাপারে বলে। ডাক্তার ওকে রোগীর জামা কাপড় লুজ করতে বলে, যেন ও শ্বাস নিতে পারে। ম্যাং ওকে হুঁশে আনতে সিপিআর দিতেই যাচ্ছিল, তখনই ইয়ান হুঁশে চলে আসে। আর এ অবস্থাতে দুজনই ঘাবড়ে যায়। ইয়ান ভাবে ওর গায়ে শির কোট ছিল, এজন্য ও হুঁশে এসেছে। ম্যাং ওকে জিজ্ঞেস করে ওর কি হয়েছিল। ইয়ান ওকে নিজের অসুখের ব্যাপারে বলে। এটা শুনে ম্যাংয়ের খুবই খারাপ লাগে
আর ওর কাজের জন্য সরি বলে, এমনকি ওর জরিমানাও মাফ করে দেয়। ইয়ান তো খুশি হয়ে যায়। পরের সিনে দেখি এই মেয়ে ঘরে একটা পেট হাঁস নিয়ে এসেছে, মানে মামার বাড়ির আবদার। এটা দেখে তো ম্যাং রেগে যায়। এই হাঁস আবার পুরো ঘরে লাফালাফি করছিল। ওকে ধরতে গিয়ে অ্যাক্সিডেন্টলি ওদের মাঝে কিস হয়ে যায়, যেটাতে দুজনই লজ্জা পেয়ে যায়। ওদের দুজনেরই এটা প্রথম কিস ছিল। ম্যাং তো এখন ইয়ানের কথাই ভাবছিল। দেন ভাবে, আমি কি ইয়ানকে পছন্দ করতে শুরু করেছি? না না, এটা হতে পারে না, ও তো শিকে পছন্দ করে। পরদিন অফিসে যাওয়ার পর ও জানতে পারে মিস্টার ইউ বিদেশ থেকে ফিরে এসেছে। উনি হলো ম্যাংয়ের বাবার বন্ধু, সাথে কোম্পানির শেয়ার হোল্ডার। উনি এসেই ওর মুভিতে এই সেই অনেক চেঞ্জ করতে থাকে। ম্যাং ওনাকে কিছুই বলতে পারে না। বাড়ি এসে ও দেখে ম্যাং মাতাল হয়ে পড়ে আছে। ইয়ান ওকে রুমে নেয়ার চেষ্টা করে, তবে ম্যাং তো ওর কোলেই ঘুমিয়ে পড়ে। ওকে এতটা কাছে দেখে ইয়ান ওদের সুন্দর মুহূর্তগুলো মনে করছিল আর খুবই খুশি হচ্ছিল। দেন নিজেকে সামলে বলে, এটা কি হচ্ছে আমার সাথে? পরদিন ঘর পরিষ্কার করার সময় ইয়ান ওই রুমে ঢুকে পড়ে, যেখানে ম্যাং ওর বাবার স্মৃতিগুলো খুবই সামলে রেখেছে। এখানে পুরনো ভাঙা একটি শেলফ দেখে ও এটা অকেজো ভেবে বাহিরে ফেলে আসে। আসলে এই শেলফটা ম্যাংয়ের বাবা ওদের জন্য বানিয়েছিল। বাড়ি এসে ও সেটা দেখতে না পেয়ে অনেক রেগে যায়। ও বাহিরে এসে সেটা খুঁজতে থাকে, তবে পায় না। এ সময় ওর কাছে মায়ের কল আসলে ওকে সেখানে যেতে হয়। অন্যদিকে ম্যাং আর শির বাবার ফিউনারাল হচ্ছিল। লোকজন বলছিল ওদের বাবা তো গত 20 বছর যাবৎ নিখোঁজ, আজ হঠাৎ করে ফিউনারাল হচ্ছে। ম্যাং যখন এখানে আসে মা আর শির উপর চিল্লাতে থাকে। ওর বিশ্বাস বাবা এখনও বেঁচে আছে। শি ওকে শান্ত করার চেষ্টা করে, ফলে ওদের মাঝে ঝগড়া লেগে যায়। এখানে ইয়ানের সিনিয়র আজও ওকে ভয় পাইয়ে দেয়, ফলে ও ঘুমের ঘোরে হাঁটতে থাকে। সবাই আজবভাবে ওকে দেখছিল। ইয়াও ইয়াও জলদি শিকে কল করে আসতে বলে। এ সময় ম্যাং কোম্পানিতে আসে, আর ইয়ানকে এ অবস্থায় দেখে ও ইয়ানকে কোলে তুলে নিজের অফিসে নিয়ে আসে। ম্যাংয়ের সাথে থাকার ফলেই ও ঘুমিয়ে পড়ে। তখনই শি চলে আসে ও ইয়ানকে জড়িয়ে ওর কপালে চুমু করে, যেটা দেখে ম্যাংয়ের খুবই খারাপ লাগে। শি ওকে সাইডে নিয়ে বুঝায় আমাদের উচিত না মায়ের সামনে লড়াই করা। ম্যাংও ওর কথায় রাজি হয়। শি বলে, আজ ইয়ানের জন্য তুমি খুবই চিন্তিত ছিলে? ও বলে, হ্যাঁ, কারণ ও আমার রুমমেট। শি বলে, ইয়ান নিশ্চয়ই আমার কাছে আসার জন্যই তোমার কেয়ারটেকার হয়েছে। বোকা মেয়েটা। ম্যাং বলে, কেন? তোমরা দুজন কি কাপল নাকি? ও বলে, খুব শীঘ্রই হতে চলেছি, কারণ আমি ইয়ানকে পছন্দ করি। এটা শুনে ম্যাংয়ের মনটাই ভেঙে যায়, কারণ ও নিজেও ইয়ানকে পছন্দ করতে শুরু করেছে। শি ওর মনটা ভালো করার জন্য ওকে কারাওকে রুমে নিয়ে আসে। ও একটি গান গায়। ইয়ান ওকে এই গানের কাহিনী জিজ্ঞেস করে। শি বলে, এই গল্পটা হচ্ছে দুজন ভাইয়ের, যারা একটা সময় একজন আরেকজনকে অনেক ভালোবাসত, কিন্তু একদিন ছোট ভাই হারিয়ে যায়। বাবা তাকে খুঁজতে গিয়ে আর কখনো ফিরে আসেনি। তখন থেকেই দু ভাই একজন আরেকজনকে দোষ দিয়ে আসছে। বড় ভাই বলে, বাবা যদি ছোট ভাইকে খুঁজতে না যেত, বাবা কখনোই হারাতো না। আর ছোট ভাই বলে, বড় ভাই ইচ্ছে করে আমাকে ফেলে চলে গেছে, ও আমাকে না ছাড়লে আমি হারাতাম না। এসব শুনে ইয়ান বুঝতে পারে এটা ওদের দু ভাইয়েরই কাহিনী। ওদিকে ম্যাং মনের দুঃখে অনেক ড্রিঙ্ক করে ফেলে। ইয়ান এসে ওকে এই অবস্থায় দেখে ওর রুমে নিয়ে যায়। ম্যাং তো বাচ্চাদের মতো আচরণ করছিল, আর শির মতো ওর কপালে কিস করে দেয়। ইয়ান অবাক হয়ে ওকে জলদি দূরে সরিয়ে নিজের রুমে চলে যায়। সকালবেলা ম্যাংয়ের যখন গত রাতের ঘটনা মনে পড়ে, ও খুবই লজ্জা পেয়ে যায়। ইয়ান ওর বাবার বানানো শেলফটা ফিরিয়ে এনেছে। ম্যাং ওকে সরি বলে গতকাল ওর উপর চিল্লানোর জন্য। আজ রাতে মুভির স্পন্সর পার্টি রাখা হয়। সেখানে শিন নামের ওই অ্যাক্ট্রেস ছিল। ও তো ইয়ানকে দেখে খুবই জেলাস হচ্ছিল।
ও কী করে, নিজের জিনিস ইচ্ছে করে ফেলে দিয়ে সেটার দোষ ইয়ানের উপর দিয়ে দেয়, ওকে অপমান করার চেষ্টা করে। তখনই ম্যাং এসে ওকে কোলে তুলে নিয়ে যায়। ও হাতে একটুখানি ব্যথা পেয়েছে। ম্যাং তো ওর হাতে এতগুলা ব্যান্ডেজ করে দেয়, আর এটা খুলতেও নিষেধ করে। ব্যান্ডেজের কারণে ইয়ান নিজের চুল ওয়াশ করতে পারছিল না, তাই ম্যাং খুব সুন্দর করে ওর চুল ওয়াশ করে দেয়। এরপর ওর চুল ড্রাইও করে দেয়। ইয়ান অবাক হয়ে ওকে দেখছিল। এমনকি ম্যাং ওর ডায়লগ প্র্যাকটিস করতেও সাহায্য করে, যেটাতে দুজন অনেকটা কাছাকাছি চলে আসে। ম্যাং নার্ভাস হয়ে ওর মুখে তাওয়াল দিয়ে চলে যায়। পরের সিনে লিন ওকে বলে, ম্যাংয়ের আচরণ দেখে আমার মনে হচ্ছে ও তোমাকে পছন্দ করে। ইয়ান বলে, না না, এমন কিছুই না। এরপরও ও শিওর হতে চাচ্ছিল ম্যাং ওকে পছন্দ করে কি না, তাই ও ম্যাংকে একসাথে মুভি দেখতে যাওয়ার কথা বলে। ব্যস্ত থাকার কারণে প্রথমে ম্যাং ওকে নিষেধ করে দেয়, কিন্তু পরদিন ম্যাং ওকে মুভি দেখতে যাওয়ার কথা বলে। ইয়ান খুশি খুশি হলে চলে যায়। এ সময় ম্যাং মিটিংয়ে ব্যস্ত ছিল, তাই ইয়ানের কল মেসেজ দেখে না। ইয়াও ইয়াও ওকে জিজ্ঞেস করে ওরা কোন মুভি দেখবে। ইয়ান ওকে মুভির নামটা বলে হলে ঢুকে যায়। একটু পর ও দেখতে পায় এটা তো হরর মুভি। ও চিন্তায় পড়ে যায়। তবে হলের ভেতর সিগন্যাল না থাকার কারণে কলও যাচ্ছিল না, তাই ও শিকে কল করে এ ব্যাপারে বলে আর জলদি ওকে সিনেমা হলে যেতে বলে। ওদিকে ম্যাং মিটিং শেষে ইয়ানের মেসেজ দেখে জলদি হলের দিকে যেতে থাকে। তবে ওর আগেই সেখানে পৌঁছে যায় আর ইয়ানকে জড়িয়ে ধরে। ইয়ান বলে, আরে আমি যখন বুঝতে পেরেছি ওটা হরর মুভি, আমি বের হয়ে এসেছি। দূর থেকে ম্যাং ওদের একসাথে দেখে চলে যায়। ওকে বাসায় এগিয়ে দেয়। ভেতরে আসলে ম্যাং ওকে মিথ্যে বলে মিটিংয়ের কারণে ও সেখানে যেতে পারেনি। ওদের চুক্তি খুব শীঘ্রই শেষ হতে চলেছে। ইয়ান এখনও এখানে থাকতে চাচ্ছিল, তবে ম্যাং চুক্তি শেষ করার কথা বলে। এটা শুনে ওর মনটাই খারাপ হয়ে যায়। ও সব কিছু ইয়াও ইয়াওকে বলে, আমি ম্যাংকে পছন্দ করতে শুরু করেছি। ইয়াও ইয়াও ওকে বোঝায়, তোমার ভবিষ্যৎ ও তোমাকে ঠিক করতে পারবে, তাই ম্যাংকে ভুলে যাও। ইয়ানও ওর কথা বুঝতে পারে আর ম্যাংকে ভুলে যাওয়ার ডিসাইড করে। পরদিন এখানে ওর শেষ দিন ছিল, তাই এই দিনটা ও ম্যাংয়ের সাথে কাটানোর অনুরোধ করে। ম্যাংও এতে রাজি হয়ে যায়। ওরা দুজন একসাথে ঘুরতে বের হয়। ওরা একসাথে খুবই মজা করে। অন্যদিকে ইয়াও ওর ছেলে জুকে নিয়ে স্কুল ক্যাম্পিংয়ে যায়। জুয়ের মনটা খুবই খারাপ। সবার বাবা এখানে এসেছে, তবে ওর বাবা নেই। তখনই এখানে জুন হিরোর মতো এন্ট্রি নেয়। জু ওকে দেখে অনেক খুশি হয়ে যায়। ক্যাম্পিং শেষে জুন ওদের বাড়িও এগিয়ে দেয়। ইয়াও ইয়াও বলে, আমি শুধু জুয়ের বাবাকেই ভালোবাসি, তাই আমাদের থেকে দূরে থাকো। এটা শুনে বেচারা কষ্ট পেয়ে চলে যায়। আজ ম্যাংয়ের জন্মদিন ছিল। ইয়ান খুবই সুন্দর করে ওকে সারপ্রাইজ দেয়। এতে ম্যাং অনেক খুশি হয়ে ওকে ধন্যবাদ বলে। এরপর ইয়ান ওকে বিদায় দিয়ে চলে যায়, যেটাতে দুজনেরই কষ্ট হচ্ছিল। ইয়ান ওকে জড়িয়ে অনেক কাঁদে। ম্যাংও বাড়ি এসে ইয়ানকে অনেক মিস করছিল। ওর মনটা খারাপ দেখে জুন বলে, ইয়ান নিশ্চয়ই তোমাকে পছন্দ করে। ও হয়তো ভেবেছে তুমি ওকে পছন্দ করো না, এজন্যই ও চলে গেছে। ম্যাং বলে, ও তো কে পছন্দ করে। ও বলে, ইয়ান শির ফ্যান, এমন অনেক মেয়েই আছে, তাই তোমার উচিত জলদি ইয়ানকে প্রপোজ করা। পরের সিনে জুন ইয়ানের বন্ধু লিনকে ওদের প্ল্যানে যুক্ত করে নেয়। রাতের বেলা লিন বাহানা করে ইয়ানকে বাহিরে নিয়ে আসে আর ওদেরকে একা ছেড়ে ওরা দুজন সাইডে চলে যায়। ম্যাং সাহস করে নিজের অনুভূতিটা প্রকাশ করে দেয়, আমি তোমাকে পছন্দ করি। তবে ইয়ান ওর হাতটা সরিয়ে বলে, সরি, আমি তোমাকে পছন্দ করতে পারবো না। ও নিজের অসুখের কথাটা ভাবছিল আর কাঁদতে কাঁদতে চলে যায়। ম্যাংয়ের মনটাই ভেঙে যায়। এ কারণে পরদিন ও অফিসে এসেও অনেক রেগেছিল। দুজন এমপ্লয়িকে ফ্লার্ট করতে দেখে ম্যাং জেলাস হয়ে ওদেরকে বকা লাগায়। বেচারা ঘাবড়ে ওর হাতে কফি পড়ে যায়। ম্যাং বলে, ব্যথা হচ্ছে তাই না? ভালোবাসার চক্কর ছেড়ে দাও,
আর না হয় এর থেকেও বেশি কষ্ট পাবে। মানে বেচারা দেবদাস হয়ে গেছে। ইয়ান শির সাথে এক অনাথ আশ্রমে আসে বাচ্চাদের উপহার দেওয়ার জন্য। শি প্রতি বছরই এখানে আসে। আজ ও ইয়ানকে নিয়ে আসলো। ইয়ান ওর প্রশংসা করে। শি বলে, আসলে আমিও অনাথ। আমি যখন অনেক ছোট ছিলাম বাবা মা আমাকে দত্তক নিয়েছে। এরপর ম্যাং হয়েছে। তবে বাবা মা সব সময় আমাদের একই রকম ভালোবাসতো। আমার বয়স যখন 10 তখন আমি জানতে পেরেছি আমাকে দত্তক নেওয়া হয়েছে। এসব শুনে ইয়ান অবাক হয়। এই কথাটা ও কাউকেই বলেনি, এমনকি ম্যাংও এটা জানে না। এ সময় জুন ওকে কল করে জানায় ম্যাংয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা শুনে ওরা জলদি হাসপাতালে যায়। জুন কিছু বলার আগেই কাউকে ওটিতে নিতে দেখে ইয়ান তাকে ম্যাং ভেবে কাঁদতে থাকে। তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমাকে মাফ করে দাও। আসলে আমিও তোমাকে পছন্দ করি, তাই দয়া করে হুঁশে চলে আসো। দূর থেকে এসব কিছু ম্যাং শুনতে পায়। আর ওকে এভাবে দেখে ম্যাং সোজা ওর কাছে গিয়ে ওকে কিস করে। আর এটা দেখে শি খুবই কষ্ট পায়। আসলে ও পড়ে গিয়ে হাতে একটুখানি ব্যথা পেয়েছে। দুজন খুশি খুশি বাড়ি চলে আসে আর চটিয়ে প্রেম করতে থাকে। ম্যাং ওকে বলে, জানো ছোটবেলায় আমাকে অপহরণ করা হয়েছিল। আমি কোনোভাবে সেখান থেকে পালিয়ে এসেছি। এসে শুনি বাবা আমাকে খুঁজতে গিয়ে নিজে কোথায় যেন হারিয়ে গেছে। ও সময় আমার সাথে 5 বছরের এক মেয়েও অপহরণ হয়েছিল। তবে এরপর ওর ব্যাপারে আর কিছুই জানতে পারিনি। সকালবেলা ইয়ান ঘুম থেকে উঠে দেখে ম্যাং ওর জন্য নাস্তা বানিয়েছে। নতুন নতুন প্রেমে পড়ে ওরা একসাথে খুবই খুশি। তোমরা সিঙ্গেলরা আবার কষ্ট পেও না। এখানে ইয়াও ইয়াও জুনের কথাই ভাবছিল। ওরা যখন রিলেশনে ছিল ওরা প্রমিস করেছিল গ্র্যাজুয়েশন শেষে ওরা বিয়ে করবে। ওরা একসাথে খুবই খুশি ছিল। কিন্তু একদিন ও জুনের ঘরে অন্য এক মেয়েকে দেখতে পায়। আর এ কারণেই ও জুনের সাথে ব্রেকআপ করে ফেলেছিল। অন্যদিকে শি মনের কষ্টে ডাক্তারের কাছে যায়। ডাক্তার বলে, ইয়ানের জন্য মন খারাপ। আরে ভাগ্য তো তোমাদের একসাথেই রেখেছে। তোমাদের মুভির প্রমোশনাল কনফারেন্সের দিন ইয়ান যখন ঘুমের ঘরে গিয়েছিল তখন তুমি ইয়ানকে জড়িয়ে ধরতেই ইয়ান হুঁশে এসেছিল। তখনই ইয়ান বুঝতে পেরেছে শুধু তুমি ওকে ঠিক করতে পারবে। এটা শুনে শি পুরো অবাক। ও জলদি সেখানের সিসিটিভি ফুটেজ চেক করে আর দেখে আসলে ম্যাংয়ের জড়িয়ে ধরার কারণে ইয়ান হুঁশে এসেছিল। এটা দেখে ওর মনটাই খারাপ হয়ে যায়। এরপর ও ম্যাংয়ের সাথে দেখা করে। ম্যাং ইয়ানের অসুখের ব্যাপারে জানে, তবে এটা জানে না ইয়ান কিভাবে হুঁশে আসে। শি এখানে শয়তানি করে। ও বলে, ইয়ানকে শুধু আমিই ঠিক করতে পারি, তাই তুমি ওর থেকে দূরে থাকো। এটা শুনে ম্যাং চিন্তায় পড়ে যায়। পরদিন ও ইয়ানকে সুন্দর করে ডেটে নিয়ে যায়। ম্যাং ভাবে ওর অসুখ ঠিক করার জন্য ওর উচিত শির সাথে থাকা। তাই মুভি শেষ হলে ও ইয়ানকে বলে, তোমার অসুখের ব্যাপারে আমি জানতে পেরেছি। একমাত্র শি তোমাকে ঠিক করতে পারবে, তাই আমি তোমার সাথে সম্পর্ক রাখতে চাই না। এই বলে ও চলে যায়। ইয়ান প্রচণ্ড কাঁদতে থাকে। পরদিন মিস্টার লুয়ের মেয়ে লিং জাপান থেকে ফিরে আসে। ও অনেক আগে থেকেই ম্যাংকে পছন্দ করে। এ সময় ওদেরকে একসাথে দেখে ইয়ান থমকে যায়। ওদের এভাবে দেখে লিং বুঝতে পারে ওদের মাঝে কিছু তো চলছে। ইয়ানের সিনিয়র আবার ওর কাছে ইয়ানের নামে কথা লাগায় ইয়ান নাকি ম্যাংয়ের পিছু পড়ে থাকে। এতে লিং অনেক রেগে যায় আর এই সিনিয়রের কথা মতো ও ইয়ানকে ভয় পাইয়ে দেয়, যার ফলে ও ঘুমের ঘোরে চলে যায়। ওকে এভাবে দেখে ম্যাং জলদি ওকে কোলে নিয়ে শির কাছে নিয়ে যায় আর ওকে ঠিক করতে বলে। এটা শুনে শি ঘাবড়ে যায়। ও কি করবে বুঝতে পারে না। তবে এর মাঝে ইয়ান হুঁশে চলে আসে। ইয়ানের সিনিয়র কি করে, ওদের এত কাছাকাছির ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়, যার ফলে সবাই ইয়ানকে কথা শোনাতে থাকে ও নাকি টাকার লোভে শিকে ফাঁসিয়েছে। অনেক ক্রেজি ফ্যান্স তো ওকে মারার হুমকিও দিচ্ছিল। ওকে রক্ষা করার জন্য শি ওকে নিজের বাড়ি নিয়ে আসে। ম্যাং এটা জানতে পেরে খুবই জেলাস হয়।
ও শির ঘরের বাহিরে বসে বসে জাসুসি করতে থাকে। শি অফিসে যায়। এ সময় ইয়ানের হাত থেকে গ্লাস পড়ে গেলে ও চিল্লিয়ে ওঠে। এটা শুনে ম্যাং দৌড়ে ওর কাছে চলে আসে। ঠিক আছো তুমি? ইয়ান অবাক। তুমি এখানে কি করছো? ও ঘাবড়ে বলে, আমি তো শির সাথে কথা বলতে এসেছিলাম। এ সময় ইয়ানের নামে এক পার্সেল আসে যেখানে কাটা হাত ছিল। ম্যাং ওকে পার্সেলটা দেখতে দেয় না। ও সেটা নিজের সাথে নিয়ে যায়। এর ভেতর একটি চিঠিও ছিল। শির ঘর ছেড়ে চলে যাও, আর না হয় আমি তোমাকে মেরে ফেলবো। ম্যাং দেখে এই চিঠির সাথে শির অ্যাসিস্ট্যান্টের হাতের লেখা মিলে গেছে। ও বুঝতে পারে শির অ্যাসিস্ট্যান্টই ইয়ানকে হুমকি দিচ্ছে। ও শিকে কল করে জিজ্ঞেস করে, তোমার অ্যাসিস্ট্যান্ট কোথায়? শি বলে, ও তো কিছু আনতে আমার বাসায় গিয়েছে। এটা শুনে ম্যাং ভয় পেয়ে যায় আর শিকে জলদি সেখানে যেতে বলে ও নিজেও সেদিকে যেতে থাকে। এখানে শির অ্যাসিস্ট্যান্ট ইয়ানের মাথায় আঘাত করে ওকে বেহুশ করে ফেলে আর ওকে বেঁধে ফেলে। ইয়ান হুঁশে আসলে ও চিল্লাতে থাকে, তোমার কারণে শি ওর রেপুটেশন হারাচ্ছে, যেটা অর্জন করার জন্য ও কত কষ্ট করেছে। তোমার কারণে আমাদের সব কষ্ট বরবাদ হয়ে যাচ্ছে, তাই আমি তোমাকে ছাড়ব না। আসলে ও অনেক আগে থেকেই শিকে পছন্দ করে। ও শিকে নিয়ে অনেক অবসেসড। ও ইয়ানের উপর হামলা করতেই যাচ্ছিল, তখনই ম্যাং জানলা ভেঙে ভেতরে চলে আসে। এর মাঝে শিও পুলিশ নিয়ে চলে আসে আর ওকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়। এবার ইয়ান ওকে জড়িয়ে ধরে। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তাই আমার থেকে আর দূরে সরার চেষ্টাও করো না। ম্যাংও ওর সাথে আবারও সব কিছু ঠিক করে নেয়। ও যায় শির কাছে। ও ডিসাইড করেছে ওরা দুজন একসাথে ইয়ানের অসুখ ঠিক করার চেষ্টা করবে। তাইও শিকে নিজের বাড়ি নিয়ে আসে। রাতের বেলা ওরা যখন মুভি দেখছিল, ইয়ান ভয় পেয়ে ম্যাংকে জড়িয়ে ধরছিল। এটা দেখে শির রাগ হয়, তাইও ম্যাংয়ের সাথে নিজের জায়গা বদলে নেয়। তবে এবারও ইয়ান ম্যাংকেই জড়িয়ে ধরে। ও তো অনেক রেগে যায় আর ম্যাং ওর উপর হাসে। পরদিন ওরা একসাথে অফিসে যাচ্ছিল, তখনই এক ট্রাকের সাথে ওদের অ্যাক্সিডেন্ট হতেই যাচ্ছিল। এতে ওরা দুজনই ভয় পেয়ে যায়। ওরা অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যায়। তবে ইয়ান ভয় পেয়ে ঘুমের ঘোরে চলে যায়। শি জলদি ওকে ম্যাংয়ের কাছে নিয়ে আসে, ওকে ঠিক করো। ম্যাং তো অবাক হয়, ও কিছুই বুঝতে পারে না। শি ওকে ওই কনফারেন্সের ভিডিওটা দেখায় যে শুরু থেকেই ম্যাংয়ের কারণেই ইয়ান হুঁশে আসে। ও বলে, আমি তোমাকে মিথ্যে বলেছি, আমাকে মাফ করে দিও। ম্যাং এটা ভেবে খুশি হয় যে ও ইয়ানকে ঠিক করতে পারবে। ওদেরকে একসাথে দেখে লিংয়ের অনেক রাগ হয়। ও ইয়াও ইয়াওয়ের কাছে গিয়ে বলে, ইয়ানকে বলবে আমার ম্যাংয়ের থেকে দূরে থাকতে। এ সময় এখানে জুন আসে। জুন, ইয়াও আর লিং একই ভার্সিটিতে পড়তো। লিং দেয়ালে বাচ্চার ছবি দেখে বলে, এটা তোমাদের ছেলে? ইয়ান বলে, না, ও শুধু আমার ছেলে। লিং অবাক হয়, এর মানে তোমাদের ব্রেকআপ হয়ে গেছে? নিশ্চয়ই ইয়াও ইয়াও তোমাকে ধোকা দিয়েছে, তাই না? ইয়াও ইয়াও রেগে বলে, আমাকে ধোকাবাজ বলছো, যেখানে তোমরা দুজন মিলে আমাকে ধোকা দিয়েছ। এটা শুনে ওরা দুজনই অবাক হয়ে যায়। ফ্ল্যাশব্যাকে এবার আসল কাহিনী দেখানো হয়। গ্র্যাজুয়েশন পার্টির সময় জুন অনেক ড্রিঙ্ক করে ফেলেছিল, তাই লিং জুনকে জুনের বাসায় নিয়ে এসেছে। জুন ওর গায়ে বমি করে দিয়েছে, এজন্য ও নিজের জামা পরিষ্কার করছিল। আর তখনই ইয়াও ইয়াও এসে ওদের এভাবে দেখে ভুল বুঝে জুনের সাথে ব্রেকআপ করে ফেলে। আর এখন ওর ভুল বুঝাবুঝি দূর হলো। জুন ওকে জিজ্ঞেস করে, জুয়ের বাবাকে? ও বলে, আমি এ ব্যাপারে কিছুই বলতে চাই না। তখনই জু এসে বলে, আমি জানি, মা আমাকে দত্তক নিয়েছে। যেটা শুনে ওরা সবাই অবাক। ইয়াও ইয়াও বলে, এমন কিছুই না। ও চাচ্ছিল না জু ওর দত্তকের ব্যাপারটা জানুক, যদিও ভুল কিছু করে বসে। আর ঠিক এমনটাই হয়। পরদিন জু বাসা ছেড়ে চলে যায়। সবাই আলাদা আলাদা হয়ে জুকে খুঁজতে থাকে। তবে শি ঘরে এসে বলে, আমি জানি তুমি বিছানার নিচে লুকিয়ে আছো। আমিও তোমার মতো ঘর ছেড়ে পালিয়ে গিয়েছিলাম। পরে ভয় হয়েছে যে আমার পরিবারকে হয়তো আর কখনো দেখতে পাবো না, তাই আবারও এসে বিছানার নিচে লুকিয়েছিলাম। এসব শুনে জু বের হয়ে আসে।
এরপর ও মায়ের কাছে মাফ চায় ওর এই আচরণের জন্য। জু শির সাথে কথা বলতে বাহিরে আসে। ও জিজ্ঞেস করে, আমার ওই মায়ের মতো এই মাও কি আমাকে ছেড়ে দিবে? শি বলে, ইয়াও ইয়াও তোমাকে অনেক ভালোবাসে, ও কখনোই তোমাকে ছাড়বে না। এসব শুনে ও অনেক কাঁদতে থাকে আর জিজ্ঞেস করে, তুমি কিভাবে জেনেছিলে তোমাকে দত্তক নেওয়া হয়েছে? শি বলে, একদিন খেলনা খুঁজতে গিয়ে আমি আমার অ্যাডপশনের সার্টিফিকেট দেখে ফেলেছিলাম। এটা কিন্তু সিক্রেট, তুমি কাউকে এটা বলবে না। পেছন থেকে সব কথা ম্যাং শুনে ফেলে। ও ভাবে, এর মানে ওই দিন তুমি জানতে পেরেছিলে তোমাকে দত্তক নেওয়া হয়েছে, এ কারণেই তুমি বাসা ছেড়ে চলে গিয়েছ। আমি কত বড় বোকা! তোমার দিকটা না বুঝে এত বছর আমি তোমাকে ঘৃণা করে এসেছি। অন্যদিকে দেখি লিং এখন ম্যাংয়ের উপর থেকে মুভ অন করে ফেলেছে, তাইও আবারও জাপানে ফিরে যায়। সকালবেলা শি ইয়ানকে সত্যটা বলে দেয়, আসলে ম্যাংয়ের কারণেই তুমি হুঁশে আসো। আমি তোমাকে মিথ্যে বলেছিলাম তোমার কাছে থাকার জন্য, কারণ আমি তোমাকে পছন্দ করি। এসব শুনে ইয়ান অবাক হয় আর ওকে মাফ করে দেয়। শি আরও বলে, জানো ম্যাংয়ের সাথে আমি যা করেছি এর জন্য আমি আজও পস্তাচ্ছি। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় শি যখন জানতে পেরেছিল ওকে দত্তক নেওয়া হয়েছে, ও অনেক কষ্ট পেয়েছে। ওই দিন ও আর ম্যাং পার্কে খেলতে গিয়েছিল। ম্যাং যখন চোখ বুজে গুনতে থাকে তখন শি ওকে কিছু না বলেই চলে গিয়েছিল। এরপর ওর ম্যাংয়ের জন্য চিন্তা হচ্ছিল। ও যতক্ষণে ফিরে আসে ম্যাংকে আর খুঁজে পায় না। পরের সিনে ম্যাং ওকে নিয়ে হাঁটতে হাঁটতে ওই জায়গায় যায় যেখানে কিডন্যাপার ওকে ধরে নিয়ে এসেছিল। এই জায়গা দেখে ইয়ানের ওর ছোটবেলার ঘটনা মনে পড়ে। ও খেলতে খেলতে এখানে এসেছিল। ও সময় ও ভেতর থেকে কারো কান্না শুনতে পায়, যেটা আর কেউ না, ম্যাং ছিল। তখনই পেছন থেকে কেউ এসে ইয়ানকেও বেঁধে ফেলে। কিছুক্ষণ পর ওরা কোনোভাবে হাতের বাঁধন খুলে পালাবার চেষ্টা করে, তবে ইয়ান পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়ে যায়, যার ফলে ও হাঁটতে পারছিল না। ম্যাং বলে, তুমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করো, আমি কাউকে নিয়ে আসছি। ও সময় ম্যাং এভাবে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিল, আর এ কারণেই ইয়ান এখন ম্যাংয়ের কাছে গেলে ঠিক হয়ে যায়। এসব শুনে ম্যাং অবাক। ও বলে, ওই দিন আমি আবারও তোমাকে নিতে এখানে এসেছিলাম, কিন্তু তুমি সেখানে ছিলে না। ইয়ানের মনে পড়ে ম্যাং যাওয়ার পর ইয়ান সেখানে দুজন লোকের কথা শুনেছিল। একজন বলছিল, শাওলু আমার ছেলে কোথায়? কিডন্যাপার বলে, প্রথমে তুমি আমার কোম্পানির ফাইন্যান্সিয়াল রিপোর্ট দাও, আর না হয় আমি তোমার ছেলেকে মেরে দিব। এসব শুনে ম্যাং অবাক হয়। ও ইয়ানকে বলে বাড়ি যেতে আর কাউকে কল করে দেখা করতে বলে। ওদিকে মিস্টার লুয়ের অ্যাসিস্ট্যান্ট ওনাকে বলে, আগামীকাল বোর্ড মিটিং হতে চলেছে। কোম্পানিতে সবাই ম্যাংয়ের পক্ষে, কিন্তু ইদানিং ও নতুন মুভির পেছনে অনেক টাকা খরচ করছে। ওর এই দোষটা সবার সামনে এনে আপনি কোম্পানির চেয়ারম্যান হতে পারেন। পরদিন বোর্ড মিটিংয়ের সময় চলে আসে। একটু পর এখানে শি আসে, যাকে দেখে সবাই অবাক। ও এর আগে কখনোই বিজনেসের ব্যাপারে আসেনি। বেশিরভাগ বোর্ড মেম্বার ম্যাংয়ের পক্ষে ছিল, তাই ওকে কোম্পানির চেয়ারম্যান বানানোর কথা বলা হয়, কিন্তু শি এতে বাধা দেয়। আমি চাই মিস্টার লু চেয়ারম্যান হবে। ম্যাংয়ের কারণে কোম্পানিতে অনেক লস হচ্ছে। ও এক মুভির পেছনে অনেক টাকা খরচ করছে। ওর এই কথার ফলে সবাই এখন মিস্টার লুকে ভোট দেয়, যার ফলে মিস্টার লু কোম্পানির চেয়ারম্যান হয়ে যায়। ম্যাং তো শির উপর অনেক রেগে যায়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় গত রাতে মিস্টার লু ওর সাথে দেখা করে বলেছিল, তুমি যদি আমার পক্ষে আসো আমি তোমাকে কোম্পানির সিও বানিয়ে দিব। সে বলে, আমি সিও হতে চাই না, আমি চাই ম্যাং ওর সকল কিছু হারিয়ে নিঃস্ব হয়ে যাক। ওর কারণে ছোটবেলা থেকে এখন পর্যন্ত আমি আমার সকল খুশি হারিয়েছি। এই ঘটনার পর ম্যাং অনেক ভেঙে পড়ে। এভাবেই বেশ কিছুদিন পার হয়ে যায়। ম্যাং আসে শির সাথে দেখা করতে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আসলে ওই দিন ইয়ান যাওয়ার পর ও শির সাথে দেখা করেছিল। ম্যাং ওকে সব কিছু বলে।
আমার সাথে ইয়ানও কিডন্যাপ হয়েছিল, আর কিডন্যাপারের নাম হলো শাওলু। এটা শুনে শি অবাক, কারণ ওর বাবা মিস্টার লুকে শাওলু বলতো। ম্যাং বলে, ইয়ান বলেছে বাবা আর মিস্টার লুয়ের মাঝে কোম্পানির ফাইন্যান্সিয়াল রিপোর্ট নিয়ে ঝগড়া হয়েছিল। এজন্য যেভাবেই হোক ২০ বছর আগের কোম্পানির ফাইন্যান্সিয়াল রিপোর্ট আমাদের বের করতে হবে। এ কারণেই শি মিস্টার লুয়ের পক্ষে যাওয়ার নাটক করেছে ওই ফাইন্যান্সিয়াল রিপোর্ট বের করার জন্য। এবার ওরা পরের প্ল্যানের কাজ শুরু করে দেয়। শি মিস্টার লুকে বলে, ম্যাংকে নিয়ে চিন্তা বন্ধ করুন, ও পাগল হয়ে গেছে আর কোম্পানিতে ফিরে আসবে না। ও যে ছোটবেলায় কাহিনী শোনাতো, ওকে নাকি কিডন্যাপ করা হয়েছে। ইদানিং ও সেই কিডন্যাপারকে খুঁজছে, ও নাকি প্রমাণ পেয়েছে। ও সময় কে নাকি বাবাকে সেখানে দেখেছে। ওই কিডন্যাপার বাবার কাছে কি ফাইন্যান্সিয়াল রিপোর্ট নাকি খুঁজেছে। তবে আমার কাছে এসব আজেরা মনে হয়। এগুলো শুনে তো মিস্টার লু অনেক ভয় পেয়ে যায়। ওনার মনে পড়ে ম্যাংয়ের সাথে উনি এক মেয়েকেও কিডন্যাপ করেছিল। এরপর উনি খবর লাগিয়ে জানতে পারে ওই মেয়েটা আর কেউ না, ইয়ান। উনি ইয়ানের ব্যাপারেও সকল তথ্য বের করে নেয়। ওদিকে ইয়ানের কাছে একটি বুকে আর চিঠি আসে। লেকের কাছে আসো, তোমার জন্য সারপ্রাইজ আছে। ইয়ান ভাবে ম্যাং ওকে ডাকছে, তাই ও জলদি সেদিকে যেতে থাকে। ম্যাং এখানে সেই কিডন্যাপ হওয়ার জায়গায় যায়। ওর পিছু পিছু সেখানে মিস্টার লুও যায়। ও মাটি থেকে একটি ডায়েরি বের করে, যেটা ও নিজেই রেখেছে। এটা দেখে মিস্টার লু ভাবে এটার ভেতরেই হয়তো ওনার বিরুদ্ধে প্রমাণ আছে। তাই উনি ম্যাংয়ের উপর হামলা করে। ম্যাং ওনাকে দেখে বলে, আঙ্কেল লু, আপনি এসবের পিছু তাহলে আপনি ছিলেন? উনি বলে, তোমার বাবা যদি আমার কথা মেনে নিত, আমার আর তোমাকে কিডন্যাপ করতে হতো না। ও তো আমাকে পুলিশে দিতে চেয়েছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ম্যাংয়ের বাবা ওনার কাছে এসে বলে, শাওলু, আমার ছেলে কোথায়? উনি বলে, আমি কোম্পানিতে যত ফ্রড করেছি, আগে তুমি আমাকে সেই কাগজগুলো দাও, আর না হয় তোমার ছেলেকে আর দেখতে পাবে না। এটা শুনে ম্যাংয়ের বাবা রেগে ম্যাংয়ের ব্যাপারে জিজ্ঞেস করে। ম্যাং বলে, এরপর কি হয়েছে? আপনি আমার বাবার সাথে কি করেছেন? উনি হাসে, আর ওকে জানে মারতেই যাচ্ছিল। তখনই শি এসে ওকে বাঁচিয়ে নেয়। ওনার সব কথা শি রেকর্ড করে ফেলেছে। উনি বলে, এর মানে তোমরা দু ভাই মিলে আছো, রেকর্ডিংটা দিয়ে দাও, আর না হয় ইয়ান বাঁচবে না। এর মাঝে পুলিশও চলে আসে। ওরা জিজ্ঞেস করে ইয়ান কোথায়, তবে উনি কিছুই বলে না। ওরা জলদি ইয়ানকে খুঁজতে বের হয়ে পড়ে। ইয়ান এখানে লেকের কাছে চলে এসেছে। ও ম্যাংকে খুঁজতে থাকে। সামনে একটি বক্স দেখে ও সেটা খুলে, যেটাতে ভয়ঙ্কর কিছু ছিল, যার ফলে ও ভয় পেয়ে ঘুমের ঘোরে চলে যায়। এর মাঝে ম্যাং চলে আসে। যতক্ষণে ও ইয়ানের কাছে পৌঁছায়, ইয়ান পানিতে পড়ে যায়। এবার ওর মনে পড়ে ওই কাগজের জন্য মিস্টার লু ম্যাংয়ের বাবার সাথে জোড়াজোড়ি করছিল। জোরে ধাক্কা দেওয়ার ফলে ম্যাংয়ের বাবা সিঁড়ি থেকে পড়ে মাথায় আঘাত পায়, আর সেখানেই মারা যায়। এসব দেখে ইয়ান তখন অনেক ভয় পেয়ে গিয়েছিল, যার ফলে ওর অসুখটা হয়েছিল। যেহেতু ওর সব মনে পড়েছে, এবার ও নিজে নিজেই হুঁশে আসে, মানে ওর অসুখটা ঠিক হয়ে গেছে। এরপর ইয়ানের কথা অনুযায়ী ওই জায়গায় খোদাই করা হয়। দীর্ঘ ২০ বছর পর এখানে ওদের বাবার কঙ্কাল পাওয়া যায়, যেটাতে ওরা সবাই আবেগপূর্ণ হয়ে যায়। কাহিনী বেশ কিছু সময় পরে যায়। ম্যাং এখন কোম্পানির চেয়ারম্যান হয়ে গেছে। ওদের নতুন মুভিটা ভালো হিট হয়েছে, তাই ওরা সবাই পার্টি রেখেছে। সবার সাহায্যে জুন এখানে ইয়াও ইয়াওকে বিয়ের জন্য প্রপোজ করে দেয়, আমি তোমার হাজব্যান্ড হতে চাই আর জুয়ের বাবা হতে চাই। ইয়াও ইয়াও খুশি হয়ে ওকে হ্যাঁ বলে দেয়। সবাই ওদের জন্য খুশি হয়। ইয়ান ওর দিকে তাকিয়ে ভাবে, ও আমাকে কবে প্রপোজ করবে? এরপর ও বিভিন্নভাবে ম্যাংকে বোঝানোর চেষ্টা করে যে ও চায় ম্যাং ওকে প্রপোজ করুক, তবে ছেলেটা বুঝেই না। ভ্যালেন্টাইন ডেতেও ম্যাং বিজনেস ট্রিপে ছিল, তাই ওর মনটা খুবই খারাপ। ম্যাং ওকে মেসেজ করে বলে, আজ স্নোফল হচ্ছে, তুমি তো স্নোফল খুবই পছন্দ করো। এর উপর আজ ভ্যালেন্টাইন ডে, তুমি কি আমাকে বিয়ে করবে? ও
ওর এই প্রপোজ দেখে ইয়ান অনেক রেগে যায়। আমি জীবনেও তোমাকে বিয়ে করব না। এ সময় ম্যাং ওকে কল করে ছাদে আসতে বলে, তোমার জন্য উপহার আছে। ম্যাংকে ফিরে আসতে দেখে ও অনেক খুশি হয়ে যায়। ম্যাং খুবই সুন্দর করে ওকে সারপ্রাইজ দেয় আর ওকে বিয়ের জন্য প্রপোজ করে। ইয়ান অবশ্যই ওকে হ্যাঁ বলে দেয়। দুজন একসাথে খুবই খুশি। পরের সিনে দেখানো হয় ম্যাং আর শির সম্পর্ক এখন এতটাই ভালো হয়েছে, দু ভাই সারাদিন একসাথে গল্প করে, গেম খেলে। ইয়ানকে তো পাত্তাই দেয় না, যেমনটা আগে শির সাথে হতো। ইয়ানের অনেক রাগ হয় আর এই মজার দৃশ্যের সাথে ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়।